আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলায় আবার ভোট, রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল লোকসভা নির্বাচন, প্রায় 1.5 মাস ধরে তা চলেছে। গত 4 জুন ফল ঘোষণার পর রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এর মাঝেই পশ্চিমবঙ্গে ফের ভোটের দামামা বেজে গেল। ইতিমধ্যে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 2024 লোকসভা নির্বাচনের সঙ্গেই বাংলার 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল, বরানগর এবং ভগবানগোলা। এই 2 আসনে ভোট হয়েছিল। এবার রাজ্যের আরও 4টি আসনে ভোট হতে চলেছে। এবার পালা মানিকতলা, রানাঘাট, দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদার। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল আগামী 10ই জুলাই ওই 4 কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। এদিন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে আগামী 10ই জুলাই এই 4 আসনের ভোট হবে। ফল প্রকাশ হবে 13ই জুলাই। উল্লেখ্য, রানাঘাট, দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদা এই 3 বিধানসভা কেন্দ্রের বিধায়করা নিজেদের পদ থেকে ইস্তফা দিয়ে টিএমসির টিকিটে 2024 লোকসভা নির্বাচনে প্রতিনিধিত্ব করেছিলেন। যে কারণে ওই 3 আসনের বিধায়কের পদ আপাতত ফাঁকা, সেই কারণে এবার সেখানে উপনির্বাচন হতে চলেছে। উল্লেখ্য, বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ হওয়ার লড়াইয়ে নামলেও ওই 3 জনই কিন্তু পরাজিত হয়েছেন। এদিকে 10ই জুলাই রাজ্যের যে 3 আসনে উপনির্বাচন হতে চলেছে, এর মধ্যে শুধুমাত্র মানিকতলা আসনেই 21 বিধানসভা ভোটে ঘাসফুল ফুটেছিল। বাকি 3 আসন ছিল বিজেপির দখলে, যদিও পরবর্তী সময়ে তারা দলবদল করে টিএমসি শিবিরে যোগ দেন। এবার আসন্ন উপনির্বাচনে ওই 3 কেন্দ্রে টিএমসি প্রার্থী বদল করবে নাকি 24 লোকসভা নির্বাচনে পরাজিত 3 প্রাক্তন বিধায়ককে টিকিট দেবে, সেটাই দেখার বিষয়। সুকান্তর গলার হার কে পরবেন, শুভেন্দু, দিলীপ না লকেট? জোর জল্পনা। মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। এবার কি বঙ্গ বিজেপির সভাপতির পদে রদবদল ঘটবে? আগামী 2-2.5 মাসের মধ্যে বঙ্গে বিজেপির সভাপতি বদল হবে বলে খবর। কারণ নিয়ম অনুযায়ী একজন 2 পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে কে হতে পারেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি? চর্চায় উঠে আসছে একগুচ্ছ নাম। তারা কারা? শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই মুহূর্তে আপাতত 2টি নাম চর্চায় বেশি উঠে আসছে। একজন দিলীপ ঘোষ, অপরজন শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে বিজেপির ফল খারাপ হলেও শুভেন্দু অধিকারীর পরিশ্রম, কর্মীদের মধ্যে জনপ্রিয়তা, তৃণমূল বিরোধিতার চড়াসুর এই লড়াইয়ে নন্দীগ্রামের বিধায়ককে অনেকটাই এগিয়ে রাখছে। তাকেই পরবর্তী সভাপতি হিসেবে বেছে নিতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলে মত দলের একাংশের। সেক্ষেত্রে অবশ্য বিরোধী দলনেতার পদ থেকে সরতে হতে পারে শুভেন্দুকে। পরবর্তী নাম দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে সভাপতি পদে চেয়েও জোরালো আওয়াজ উঠছে কর্মীদের মধ্যে। বর্ধমান দুর্গাপুর লোকসভা ভোটে প্রায় 1.5 লাখের বেশি ভোটে হারলেও অতীতের সাফল্য সভাপতি হওয়ার লড়াইয়ে দিলীপকে কিছুটা অগ্রসর করতে পারে বলে মত বিজেপির আরেক অংশের। আরেকজনের নাম জ্যোতির্ময় সিং মাহাতো। চর্চায় উঠে এসেছে পুরুলিয়ার 2বারের সাংসদ জ্যোতিপ্রিয় সিং মাহাতো। বর্তমান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের হাতেই উঠুক তার ব্যাটন। ইতিমধ্যেই সেই বার্তা দলের শীর্ষস্তরে দিয়েছেন সুকান্ত মজুমদার, এমনটাই খবর সূত্রের। এই জ্যোতির্ময় সিং আবার কর্মী সমাজের মানুষ। ফলে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দলের সভাপতির পদে পুরুলিয়ার সাংসদকে এনে কর্মীদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো বার্তা দিতে চান কিনা, সেদিকে নজর রয়েছে রাজনীতির কারবারিদের। তবে লোকসভা নির্বাচন জঙ্গলমহলে ভালো ফল হয়নি পদ্ম শিবিরের। পরবর্তী নাম লকেট চট্টোপাধ্যায়ের। মহিলা মুখ হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নামও জল্পনায় ভাসছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা হুগলির পরাজিত প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক মধুর। ফলে দলের অভ্যন্তরীণ সমীকরণেও কোনো সমস্যা হবে না। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা মুখ হিসেবে সামনে আনা যাবে লকেটকে বলছেন বিজেপির কেউ। পরবর্তী নাম মনোজ টিগ্গা। বিধানসভার বিরোধী মুখ্য সচেতক পদ থেকে সরছেন মনোজ টিগ্গা। আলিপুর দুয়ারের সাংসদের নামও সভাপতি হিসেবে আলোচনায় উঠে এসেছে। সেক্ষেত্রে তার ভাবমূর্তি এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক সভাপতির নাম বাছাইয়ের আলোচনায় মনোজকে সামনে এনে ফেলেছে বলে খবর। কেন নারদ মামলায় শুভেন্দুকে গ্রেপ্তার করা হয়নি? ইডি কি করছে তোলপাড় কোর্ট? ভোটের উত্তাপ এখনও কমেনি। এরই মাঝে শিরোনামে নারদ মামলায় শুভেন্দু অধিকারী ও বিধায়ক মুকুল রায়কে কেন গ্রেপ্তার করা হলো না,
আদালতে এই প্রশ্ন তুলে তোলপাড় ফেললেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার আইনজীবী শ্যামল ঘোষ। কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দুই অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না, প্রশ্ন আইনজীবীর। জানিয়ে রাখি, এই নারদকাণ্ডে নাম জড়ানোয় তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে সাসপেন্ড করা হয়। এরপর এই মামলায় 2019 সালের সেপ্টেম্বর মাসে মির্জাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। 50 দিনের বেশি জেল খাটতে হয়েছিল তাকে। এবার সেই অভিযুক্তই অপর দুই অভিযুক্তকে নিয়ে প্রশ্ন তুলেন আদালতে। নারদকাণ্ডের শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের মতো অভিযুক্তদের বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ করেছে, এর উত্তর জানতে চেয়ে আদালত দ্বারস্থ হয়েছেন এসএমএইচ মির্জা। এদিকে এরপরই বিচারক ইডিকে প্রশ্ন করেন, বাকিদের বিরুদ্ধে তদন্ত কতদূর? আদালতে মির্জার দাবি, মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে আমি অভিযুক্ত, ওনার বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে? বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে? শুধু আমরা ভুগছি। প্রসঙ্গত, নারদ স্টিং অপারেশন কাণ্ডে মোট 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। সেই সময় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, বর্তমান মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত সাংসদ সুলতান আহমেদ, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ, দস্তিদার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, সাংসদ অপূর্বা পোদ্দার, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, প্রাক্তন পুরকর্তা ইকবাল আহমেদ, প্রাক্তন সাংসদ মুকুল রায় এবং পুলিশ কর্তা মির্জা সহ বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম সামনে আসে অভিযুক্ত হিসেবে। তবে বর্তমানে 11 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। সুলতান আহমেদ ও সুব্রত মুখোপাধ্যায়ের নাম তাদের মৃত্যুর পর এই তালিকা থেকে মোছা হয়েছে। নারদকাণ্ডে 2021 সালে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভনকে গ্রেপ্তারও করেছিল সিবিআই, যদিও পরে সকলে জামিনে মুক্তি পান। এই মামলায় অভিযুক্তদের তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে চার্জশিট হলো না? কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? পাশাপাশি বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার কী পদক্ষেপ? এই সমস্ত কিছু জানতে চেয়েছে মির্জার আইনজীবী। মামলার পরবর্তী শুনানি আগামী 28শে আগস্ট। বিজেপিতে বড় ধস, অনুব্রতর জেলায় তৃণমূলে বিরাট যোগদান, ক্ষমতা ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে। বীরভূমের সিউড়ির পরিদ্ধা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। 17 আসনের পরিদ্ধা গ্রাম পঞ্চায়েত গঠনে 9টি আসন ছিল বিজেপির, তৃণমূলের ছিল 8টি আসন। সোমবার বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূলে। ফলে তৃণমূলের 10টি আসন, বিজেপির হলো 7টি আসন। কিন্তু সরকারিভাবে 2.5 বছর আগে অনাস্থা আনতে পারবে না, তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। লোকসভা নির্বাচন মিটতেই বীরভূম বিজেপিতে বড় ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়। সোমবার তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা। বিকাশ জানান, পরিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল। পঞ্চায়েতের উপপ্রধান ও একজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হলো 10 জন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে তৃণমূল 8 ও বিজেপি 9টি আসন ওখানে পায়। এখন পঞ্চায়েতে তৃণমূলের সদস্য হলো 10 জন। বিরোধী দলনেতাকে ভোটে হারতেই ফোঁস, এবার বিরাট অভিযোগ রেখার। বিজেপিতে শোরগোল। বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপির সব থেকে বড় চমক ছিল বসিরহাট আসনে সন্দেশখালীর গৃহবধূ। সন্দেশখালীর আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট থেকে টিকিট দিয়েছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রার্থী হিসেবে গৃহবধূ রেখার নাম চূড়ান্ত করেন। তারপর থেকেই শুরু বিজেপির প্রার্থীর লড়াই। তবে শেষ নিট ফল শূন্য। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয়েছেন রেখা পাত্র। তৃণমূলের কাছে হেরেছেন 3 লাখের বেশি ভোটের ব্যবধানে। বসিরহাট লোকসভার অধীন 7টি বিধানসভার মধ্যে 6টিতেই পিছিয়ে রয়েছেন তিনি। তবে নিজের জায়গা সন্দেশখালীতে এগিয়ে রয়েছেন রেখা পাত্র। ভোট গণনার দিন যখন স্পষ্ট হচ্ছিল তিনি হারছেন, সেই সময় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান রেখা। পুলিশ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন। এবারে ভোটের ফলাফল নিয়ে মুখ খুললেন রেখা দেবী। কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল, এবার এমনই অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। ভোটে হেরে যাওয়ার পর থেকে সন্দেশখালীতে খুব একটা দেখা যাচ্ছে না রেখাকে। এই বিষয়ে প্রশ্ন করতে বিজেপি প্রার্থী বলেন, সময় হলেই সন্দেশখালীতে যাব। আমি চোর নই যে লুকিয়ে থাকব। আমি কবে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই লড়াই শক্তিশালী করব, তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াবো।
ভোট পরবর্তী লাগাতার হিংসার ঘটনা নিয়ে রেখা বলেন, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছে, যারা ঘরছাড়া হয়েও বিজেপিকে সমর্থন জানিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। যেখানে মানুষের উপরে অত্যাচার হবে সেখানে যাব। আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে। রেখা পাত্র হার স্বীকার করেননি। একবার যখন রাজনীতিতে এসেছি তখন রাজনীতিতেই থাকব। এদিকে দলের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কথা শোনা গেল রেখার গলায়। বিজেপি প্রার্থী বলেন, যারা এই হারের পিছনে আছে, আমাদের যে কার্যকর্তারা দল করে পেছন থেকে ছুরি মেরেছে তারা একদিন জবাব পেয়ে যাবেন। দলকে অসম্মানিত করার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ওরা যা করেছেন তার জবাব পেয়ে যাবেন। রেখার সংযোজন, প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাকে ছোট করার জন্যই আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে। এই হার পরাজয় হিসেবে নিচ্ছি না। দলের জনপ্রতিনিধিদের আরও নম্র ও দায়িত্বশীল হওয়ার বার্তা অভিষেকের। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা টলি অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি এক রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছে। তার পরেই রবিবার একটি টুইট করে দলের সব জনপ্রতিনিধিদের আরও নম্র ও দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পাশাপাশি গতবারের চেয়ে আসন বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সোহমের ঘটনার জেরে এবার জোড়াফুল নেতৃত্ব দলের জনপ্রতিনিধিদের কার্যত সংযত হওয়ারই বার্তা দিয়ে দিলেন। অভিষেক তার টুইটে লিখেছেন, জয় নম্র এবং বিনয়ী হতে শেখায়। আমি তৃণমূলের সব নেতা এবং সদস্যদের অনুরোধ করছি, জনতা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাদের স্বীকৃতি দিয়ে সম্মান প্রদর্শনের চেষ্টা করুন। তার সংযোজন নির্বাচিত জনপ্রতিনিধিরা জনতার রায়ের কাছে ঋণী এবং তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করা উচিত। অভিষেক যখন এই বার্তা দিয়েছেন তখন রাজ্য রাজনীতিতে সোহমের কাণ্ডের ফুটেজ ঘিরে এখন বেশ ভালোই বিতর্ক তৈরি হয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে নিউ টাউনের একটি রেস্তোরাঁয় কথা কাটাকাটির পরে সেখানকার মালিককে মারধর করছেন সোহম। রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের পাল্টা অভিযোগ করেছেন বিধায়ক। সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিক আবার অভিযোগ করেছিলেন, নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে মারধর করেছেন সোহম। ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে সোহম দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের পাশাপাশি নতুন সাংসদ সহ দলের সর্বস্তরে নম্রতার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে শনিবার টেকনো সিটি থানায় রেস্তোরাঁর ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেছেন সোহমের বিরুদ্ধে। সোহম পাল্টা অভিযোগ দায়ের করেছেন হোটেলের মালিকের বিরুদ্ধে। তার দাবি, ঘটনার পুরো ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসেনি, ঘটনার একাংশের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সোহমের আরও দাবি, আগে হোটেলের মালিক কর্মীদের তরফেই আক্রমণ করা হয়েছে। এদিন ওই রেস্তোরাঁ মালিক সোহমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের